নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা ভৌতিক গল্প সস্তার বাড়ি। বাড়ি খুঁজে খুঁজে হয়রান, শুধু হয়রানই নয়, উদ্ভ্রান্ত। এমন সময় কল্যাণ এসে খবর দিলে উত্তর কলকাতায় একটা বাড়ি আছে, দোতলা বাড়ি, ওপরে নিচে 4খানা শোবার ঘর, রান্না ভাঁড়ার, এছাড়া তেতলায় একটা চিলেকোঠা। মাত্র 55 টাকা ভাড়া। কত? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করে বিজয়। নিশ্চয়ই 155 বলতে গিয়ে কল্যাণ ভুল করেছে, শুধু 55 বলে ফেলেছে। কল্যাণ কিন্তু আবারও বলে, 55, শুধু 55। রাজি আছো উত্তরে যেতে? উত্তর কেন, জমির দক্ষিণ দরে যেতে বিজয়ের আপত্তি নেই। এমনই ওর অবস্থা তখন। কোথাও একটা আশ্রয় পেলেই বাঁচে। নিজের 2টি ঘর নিয়ে সে থাকে, ভাড়া 50। সেটাকে বাড়াতে না পেরে বাড়িওয়ালা তাকে তাড়াবার জন্য এমন সব কৌশল অবলম্বন করেছে যে এক মুহূর্ত সেখানে থাকাও সমস্যা। ওরা উঠে গেলে নাকি সে 75 টাকা ভাড়া পাবে ওই 2খানা ঘরের। তা পাক, কিন্তু তার জন্য মানুষ এত অভদ্র হতে পারে? বিজয় বাড়ি খুঁজছে প্রাণপণে, বাড়ি পেলেই উঠে যাবে। এই কথাটা তিনি কিছুতেই বিশ্বাস করতে প্রস্তুত নন। তারা ওপরে থাকে, ওরা নিচে, সুতরাং ছোটখাটো অসংখ্য এমন অত্যাচারের সুযোগ তাদের আছে, জানিয়ে নালিশ মকদ্দমা তো করাই যায় না। 5 জনের কাছে বলতে গেলেও উপহাসাস্পদ হবার সম্ভাবনা। যারা ভুক্তভোগী নয় তারা সে দুঃখ বুঝবে না। আর তাছাড়া ছাপোষা কেরানি লোক, 12 মাস মামলা মকদ্দমা করার বা সময় কই। ঝগড়াঝাটি করতে বিরক্তি বোধ হয়, ক্লান্তি আসে। কিন্তু সে যাক, কল্যাণ বলে কি? 55 টাকায় গোটা বাড়ি এই বাজারে? পাগল নাকি ও? গত 1.5 মাস 2 মাস বিজয় কম করে অন্তত 150 বাড়ি দেখেছে। চোর কুঠুরির মতো 2খানা ঘর আছে। সে যদি বা দয়া করে 100 টাকা না চায় তো 80 চাইবে। তাও তার না আছে জল, না আছে পায়খানা। 36 ঘর ভাড়াটের জন্য হয়তো একটি কল এবং একটি মাত্র পায়খানা। এমনও আছে যারা বলে দেয়, বিপদ আপদ হয় সে আলাদা কথা, তা নইলে মোটামুটি জল আপনাদের রাস্তার কল থেকেই আনতে হবে। আবার ভাড়া যদি একটু কম হয়, 65-70-এর ধাক্কা, যা সে মনুষ্যবাসের অযোগ্য। দিনের বেলা আলো জ্বালাতে হয়, ভিজে স্যাঁতস্যাঁত করছে। কলতলা পায়খানার পাশের ঘর হয়তো, এমনিই সব জোটে। দক্ষিণ কলকাতার বাড়িগুলো এত পুরনো নয় বলেই ওর এই দিকে ঝোঁক, নইলে উত্তরে আর আপত্তি কি? সে সন্দিগ্ধ কণ্ঠে বলে, 55 টাকায় একখানা গোটা বাড়ি? কিরকম বাড়ি রে? কল্যাণ একটু বিরক্তিই হয়। হাতে পাঁজি, মঙ্গলবার বাবা, একবার দেখে এলেই তো পারো। তোমার তো 2খানা ঘরের দরকার, যদি ড্যাম্প হয় নিচের ঘরগুলোই না হয় ব্যবহার করলে। তা বটে, চলো এখনই দেখে আসি। কিন্তু এ খবর কে দিলে? কল্যাণ বললে, এই আত্মীয়দের মধ্যেই আমার পেশিমশায়ের এক ভাগ্নি জামাইয়ের কাকার বাড়ি। কল্যাণের আত্মীয়তাবোধের সঙ্গে বিজয়ের বহু দিনের পরিচয়। সে আর বৃথা বাক্যব্যয় করলে না, শুধু গম্ভীরভাবে বললে, তাহলে তো আপনা আপনির মধ্যেই জানাশোনা, চলো বেরিয়ে পড়ি। কিন্তু বাড়ি দেখে আরো অবাক হলো বিজয়। শ্যামবাজারের মধ্যেই, বাড়ি খুব পুরনো নয়, নিচের ঘরগুলোতেও
বাস করা যায় স্বচ্ছন্দে। জল কল সব সুবিধে, দিব্যি বাড়ি। বিজয় দেখে শুনে অবিশ্বাসের সুরে বললে, তুই নিশ্চয়ই ভুল শুনেছিস কল্যাণ, এবারে শুধু 55 হতে পারে না। হয় ভুল শুনেছিস, নয়তো ঠাট্টা করেছে তোর কাকা। অত কথার দরকার কি তোর? কল্যাণ বলে, আজই চল না, দুপুরবেলা অফিস থেকে বেরিয়ে গিয়ে বাড়িওয়ালাকে ভাড়া জমা দিয়ে রসিদ নিয়ে আসবি। তাহলেই বিশ্বাস হবে তো। ওদের অফিস আমাদের অফিসের দুখানা বাড়ি পড়েই। বিজয় তবু প্রশ্ন করে, ক বছরের অ্যাডভান্স দিতে হবে? হয়তো তাতেই মেরে দেবে রে, কিংবা সেলামি। ফার্নিচার তো নেই, নইলে হয়তো কতকগুলো ভাঙা কাঠ দিয়ে 2000 টাকা নিয়ে নিত। কোন দিক দিয়ে পুষিয়ে নেবে তাই ভাবছি। কল্যাণ বললে, না তা নয়, পিসিমশাইয়ের কাছে যা শুনেছি, লোকটা খুব নির্বিবাদী। এখন সব রেন্ট কন্ট্রোল থেকে যা ভাড়া কমিয়ে দিচ্ছে, ও বলেছে কি দরকার ওসব হ্যাঙ্গামে যাবার। যা রয় সয় তাই ভালো। তবে জানাশোনার লোক নইলে ভাড়া দেবে না। নালিশ মকদ্দমা দাঙ্গা হাঙ্গামা করতে না হয়, এই ওর একমাত্র চিন্তা। কথাটা বিজয়ের মনে লাগল। তখন আর অঞ্জলির সঙ্গে কথা কইবার সময় নেই। কোনো মতে দুটো নাকে মুখে গুঁজে অফিস দৌড়নো, তাও 15 মিনিট লেট হয়ে গেল। নিহাত সরকারি অফিস বলেই রক্ষে, এখানে ঠিক সময় হাজিরা দেওয়াটা কেউ আশা করে না আজকাল। ঘণ্টাখানেক কাজ করেই দুই বন্ধু বেরিয়ে পড়ল। বাড়িওয়ালা মানুষটি খুব ভদ্র, বছর 50 বয়স, গোলগাল মোটাসোটা, গম্ভীর প্রকৃতির মানুষ। সমাদর করে বসিয়ে চা আনতে পাঠালেন। তারপর কল্যাণের মুখে বিজয়ের পরিচয় পেয়ে শুধু প্রশ্ন করলেন, বাড়ি আপনার পছন্দ হয়েছে? বিজয় সোৎসাহে বলে, খুব, বলেন তো এগ্রিমেন্ট করতে রাজি আছি। না না থাক, মানে আমি কি চাই জানেন? কোনো পক্ষেই কোনো বাধ্যবাধকতা থাকবে না, আপনিই বা বাধা পড়বেন কেন? কিন্তু সে যে আবার বিপদ। 2 মাস বাদেই যদি আপনি বলেন 150 টাকা ভাড়া দাও, নইলে পথ দেখো, আমি বেশি ভাড়া পাচ্ছি, তখন? এই বিপদেই তো দিশেহারা। আবার ভাজনা খোলা থেকে আগুনে ঝাঁপ দেব? না না, সেসব কোনো ভয় নেই, আমি জেন্টলম্যানস ওয়ার্ড দিচ্ছি। বলেন তো আমার তরফ থেকে একটা লিখে দিচ্ছি যে 1 বছরের মধ্যে ভাড়া বাড়াবো না। তারপরও বাড়ালে কত বাড়াবো বলুন? 55 টাকা তো 100 হতে পারে না। সে ভালো কথা, এখন তাহলে আমাদের কি করতে হবে? বাড়িওয়ালা নীরবে কিছুক্ষণ পেপার ওয়েটটা নিয়ে নাড়াচাড়া করে বললেন, ভালো হয় যদি 2 মাসের ভাড়া জমা রাখেন। এছাড়া প্রতি মাসের ভাড়া আগাম দিতে হবে। এই জমাটা 2 মাস থাকার পর মাসে মাসে 10 টাকা করে কাটা যাবে। আর যদি তার আগেই উঠে যান বা ভাড়া ঠিকমতো না দেন তো ও টাকাটা বাজেয়াপ্ত হবে। আমি দেখুন স্পষ্ট কথার মানুষ, আমার অপরাধ নেবেন না। না না ঠিক আছে, এত ভদ্রতা আমি আশাই করিনি। বিজয় পকেট থেকে চেক বই বার করে তখনই 165 টাকা চেক দিয়ে রসিদ নেয়। তারপর চা খেতে খেতে বলে, তাহলে বাড়ি কবে পাচ্ছি আমি? আজই পেতে পারেন, শেষ ভাড়াটে চলে যাবার পর চুনকাম করিয়ে দিয়েছি। আবার যদি দরকার হয় তো করিয়ে নিতে পারেন, আমি খরচ দিতে পারি। আমার পক্ষে করে দেওয়া শক্ত। কদিন আগে গেছেন তারা? বিজয় কতকটা অন্যমনস্কভাবেই প্রশ্ন করে। তা 1 মাস 6 হবে বোধ হয়। এতদিন বাড়ি খালি আছে, সে কি? বিজয় বিস্মিত হয়। কল্যাণ বলে, তোমার কপালে আছে আর কি। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বাড়িওয়ালা বলেন,
না, মানে আমি ঠিক যাকে তাকে ভাড়া দিতে প্রস্তুত নই, বুঝলেন না? হাঙ্গামা করা আমার পোষায় না। বিজয় বিজয়গর্বে রসিদখানা অঞ্জলির চোখের সামনে মেলে ধরে বললে, বাড়ি তৈরি, এখন কবে উঠবে বলো? সে কি, একেবারে পাকা? অঞ্জলির বিশ্বাসই হয় না। তারপর সব কথা শুনে সে বলে, হ্যাঁ গো, এখনো এমন সত্যযুগের মানুষ আছে? আছে তো দেখছি। দুজনে মিলে পরামর্শ করে স্থির হলো যে আগামী রবিবারেই উঠে যাওয়া সুবিধে। ওদিকে ঝিকে যদি শনিবার অফিস যাবার আগেই বিজয় ও বাড়ি পৌঁছে দিয়ে যায় তো সে কতক ধোয়া মোছা করে রাখতে পারবে। তারপর অফিস থেকে ফিরলে ওরা ছেলে মেয়ে নিয়ে সবাই গিয়ে ঠিকঠাক করে রেখে আসবে। কতক কতক বাজে জিনিসপত্রও চাই গিয়ে রেখে আসতে পারে। সেই মতো ব্যবস্থাই হয়ে গেল। ওরা উঠে যাচ্ছে শুনে পুরনো বাড়িওয়ালা নিজে প্রস্তাব করলেন, হ্যাঁ বলেন তো আমরাও গিয়ে ধুয়ে মুছে দিয়ে আসতে পারি? না, দরকার হবে না, ধন্যবাদ, ব্যঙ্গের সুরে বিজয় উত্তর দিলে। শনিবার দিন অফিস থেকে ফিরে বই কাগজ ইত্যাদি কিছু কিছু জিনিস একটা ট্যাক্সিতে চাপিয়ে বিজয় স্ত্রী এবং ছেলেমেয়ে নিয়ে রওনা হলো। গিয়ে কড়া নাড়তেই ওদের ঝি এসে দৌড় খুলে দিয়ে একটু বিস্মিতভাবেই বলল, ওমা, দৌড় দেওয়া আছে? ছেলেটা তাহলে গেল কোথা দিয়ে? কে ছেলে? কাদের ছেলে? অঞ্জলিও বিস্মিত হয়ে প্রশ্ন করে। তা জানিনি বাবু, কে একটা ছেলে এই বছর 7-8-এর এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছিল। আমি যখন বারণ করে দিলুম যে দেখো খোকা, ধোয়া ঘরে কাদা পায়ে ঢুকো না, তখন নিচে নেমে এলো। তাও যতবার নিচে জল নিতে এসেছি দেখেছি খালি ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তা সে এলো কি করে? দৌড় দাওনি তুমি? একটু দেরি হয়েছিল, দাদাবাবু চলে যাবার পর তো আর দৌড় দেওয়া হয়নি। পরে মনে হলো বটে একা রয়েছি, কেউ যদি বদমায়েশ এসে ঢুকে পড়ে, তাই তখন এসে দৌড় দিয়ে গেলুম। সদরে খিল লাগিয়ে যখন উঠেছি তখনই দেখি ছেলেটা ছাদ দিয়ে নামছে। যখন দৌড় খোলা ছিল তখনই ঢুকে পড়েছে। আমি জিজ্ঞেসে করলুম, অ খোকা, তোমার নাম কি? কোথায় থাকো? তা মুচকি মুচকি হাসলে, জবাব দিলে না। ভারী ফুটফুটে ছেলে। অঞ্জলি বলে, নিশ্চয়ই এই পাশের বাড়ির কোনো ছেলে হবে, তার মা হয়তো খুঁজছে। তা সে গেল কোথায়? কি জানি, আমি তো ভাবলুম চলে গেছে, এখন তো দেখছি দৌড় দেওয়া। বিজয় বলে, দেখো কোন ফাঁকে আবার হয়তো ওপরে উঠে গেছে। অঞ্জলি বলে, দেখো তো তরুণ মা, থাকে তো ওকে বাড়ি পাঠিয়ে দাও। কার ছেলে সে হয়তো কেঁদে কেটে খুন হচ্ছে। জি দোতলা তেতলা সব খুঁজে এসে বলে, কই বৌদি, কোথাও তো নেই, গেল কোথা দিয়ে? বিজয় বলে, হয়তো ছাদ দিয়ে রাস্তা টাস্তা আছে। তাহলে তো বিপদ, এতটুকু ছেলেই যদি যেতে আসতে পারে তাহলে তো অন্য লোক সহজেই পারবে। কিন্তু ছাদে উঠে দেখা গেল যে ছোট ছেলে কেন, খুব জোয়ান ছেলেও কেউ আসবে এমন সম্ভাবনা নেই। একদিকে গলি, অপর 3 দিকেই উঁচু উঁচু বাড়ি, আসা যাওয়ার পথ নেই। তখন সকলেই মুখ চাওয়াচাই করল। অঞ্জলি বললে, নিশ্চয়ই কোথাও ঘাপটি মেরেছিল, এখন আবার আমরা যখন ওপরে খুঁজছি তখন পালিয়েছে। তা অবশ্য হতে পারে, সদর দোরের কপাট ভেজানোই ছিল। পরের দিন সকাল করে খাওয়া দাওয়া সেরে দুপুরের মধ্যেই এ বাড়িতে সবাই চলে এলো মালপত্র লরিতে বোঝাই করে। ওরা ট্যাক্সি করে আসবার সময় হাতিবাগান থেকে অঞ্জলির মা ছোট বোন মিনুকে তুলে এনেছিল। মা সব গোছগাছ করে দিয়ে বিকেলে চা খাবার করে খাইয়ে
সন্ধ্যাবেলা চলে গেলেন। মিনু রইল। নতুন বাড়িতে অনেক কাজ, দিন কতক থাকলে সুবিধাই হবে এই ভেবে অঞ্জলি তাকে রেখে দিল। সন্ধ্যার পর অঞ্জলি মিনুকে ডেকে বললে, আমি ততক্ষণ রুটিগুলো সেঁকে নিই, তরুর মা বেলে দেবেক্ষণ, তুই খুকিকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দে। খোকা খোকা তখন তরুর মার গা ঘেঁষে বসে গল্প শুনছে। সে বললে, আমি এরই মধ্যে শুতে যাব বুঝি? বারে 8টায় খাবো, তারপরে তো ঘুম। মাসি কিচ্ছু জানে না। তোমার বুঝি আজ নতুন বাড়ির অনারে পড়াশোনার সব ডকে উঠল খোকন? অঞ্জলি হেসে বলে, বাবা তো পড়াবে, বাবা কোথায়? কিসব খুচরো জিনিস কিনতে বিজয় বাজারে গিয়েছিল। মিনু খুকির দুধ গরম করে নিয়ে তাকে কোলে করেই উপরে চলে গেল। দুধ খাইয়ে আলো নিভিয়ে দিয়ে সে বিছানায় বসে খুকিকে ঘুম পাড়াতে শুরু করেছে। এমন সময় দেখল ঘরে গুটগুট করে ঢুকছে একটা ছোট ছেলে। খোকনেরই বয়সী হবে, তবে খোকন নয়। এ ঘরে আলো নেই, কিন্তু বাইরের বারান্দায় আলো জ্বলছে, তারই আভাসে বেশ দৃষ্টি চলে। ছেলেটি একেবারে ওর কাছে এসে দাঁড়ালো। দুটো হাত বেশ করে ছড়িয়ে খাটের কানটা ধরে হাসি হাসি মুখে চেয়ে রইল মিনুর মুখের দিকে। মিনু তখন খুকিকে কোলে শুইয়ে প্রাণপণে চাপড়াচ্ছে আর গুনগুন করে গান গাইছে। কাজেই ছেলেটিকে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারলে না। তবে অনুমানে বুঝলে এ কালকের সেই ছেলেটি, বাড়ি ধোবার সময় যে ঢুকে পড়েছিল। ওর বেশ কৌতুক বোধ হলো। ছেলেটা তো অদ্ভুত, বলা কওয়া নেই, অচেনা লোকের বাড়ি সপ্রতিভভাবে ঢুকে আসে। পাগলা আছে বোধহয় একটু। ভাবতে ভাবতেই মনে হলো জামাইবাবু বেরিয়ে গেছেন। নিশ্চয়ই তারপর তরুণ মার দৌড় দেওয়া হয়নি। দেখো দেখি কি অন্যায়, এমনিভাবে অন্য লোকও তো ঢুকে পড়তে পারে। খানিকটা চাপড়াবার পর খুকির চোখ দুটো যেমন একটু বুঝে এসেছে, মিনু সামনের দিকে ঝুঁকে চুপি চুপি ফিসফিস করে বলে, ও খোকা, তোমার নাম কি? কোন বাড়িতে থাকো? ছেলেটা উত্তর দিল না, মুচকি মুচকি হাসতে লাগলো শুধু। মিনুরও আর বেশি কথা কইতে ভরসা হলো না, পাছে খুকি উঠে পড়ে। খানিক পরে খুকির ঘুমটা আরও একটু গাঢ় হতে তাকে সন্তর্পণে তুলে বিছানায় শুইয়ে দিলে। সেই সময় ওকে ছেলেটার দিকে পিছন ফিরতে হয়েছিল, কিন্তু সে 1 মিনিটের বেশি নয়। তারপর ফিরে আর ছেলেটাকে দেখতে পেল না। মিনু তাকে ধরবার জন্য তাড়াতাড়ি উঠে বারান্দায় এলো। সেখানেও সে নেই। ছাদের দিকে উঁকি মেরে দেখলে সিঁড়ির দরজা বন্ধ। পাশের ঘরেও কেউ নেই, নিশ্চয়ই নিচে গেছে। সে নিচে নামছে, এমন সময় কটকট করে সদরের কড়া নড়ে উঠল। সঙ্গে সঙ্গেই বিজয়ের ডাক, খোকন! মিনুই গিয়ে তাড়াতাড়ি দৌড় খুলে দিল। তারপর আবার বন্ধ করে দিয়ে ভেতরে এসে তরুর মাকে জিজ্ঞাসা করলে, তরুর মা, তখন জামাইবাবু যাবার কত পরে দৌড় দিয়েছিলে? মা, কি বলছো গো, আমি তো ওনার সঙ্গে গিয়ে দৌড় দিয়ে এলুম। বিজয়ও সায় দিলে, হ্যাঁ, আমি ডেকে নিয়ে গেলুম যে। নতুন পাড়া, কিছু কি বলা যায়? কেমন লোক সব, চোর ছেঁচড়া আছে কি না জানি না তো। কিন্তু কিন্তু তাহলে সে ছেলেটা গেল কোথায়? কে ছেলে রে? অঞ্জলিও বেরিয়ে আসে। ওই একটা খোকা, খোকনেরই মতো হবে কি আর একটু বয়স বেশি। খুকিকে যতক্ষণ ঘুম পাড়ালুম সমস্তক্ষণ আমার কাছে সে দাঁড়িয়ে রইল। তারপর যেমন পিছনে ফিরে খুকিকে শোয়াতে গেছি, কোথায় যে পালিয়ে গেল। ওকেই বোধহয় তরুণ মা দেখেছিল সেদিন। অঞ্জলি একটু চিন্তিত মুখে বললে,
গেলই বা কোথায়? সে না হয় দুপুরবেলা রাস্তা দিয়ে এসেছিল, আজ এই রাত্রিরে ওর বাপ মা ছেড়ে দিয়েছে? কোথা দিয়ে ঢুকেছে বাড়িতে? সত্যি এটা দেখা দরকার। ওরা এদিকে ওদিকে দেখলে, খাটের নিচে, সিঁড়ির কোণ, বাথরুম, ওপরে ছাদ পর্যন্ত কোথাও তার চিহ্ন পর্যন্ত নেই। এবার বিজয়ও একটু চিন্তিত হল। তাই তো, সদর দোর বন্ধ, বাড়ি থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। গেল কোথায়? খানিকক্ষণ সবাই চুপ করে থাকার পর তরুর মা সবাই বললেন, হ্যাঁ বাবু, ভূত টুত নয় তো? রাম 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 রাম। দূর দূর, চুপ করো। তাকে ধমক দিয়ে ওঠে অঞ্জলি। ওইটুকু ছেলে, ভূত শুনেছিস কোথাও? তা বটে বাবু, স্বীকার করে তরুর মা। শুনিনি তো কখনো খোকা ভূতের কথা। সেদিনের মতো সে প্রসঙ্গ চাপা পড়ে গেলেও অঞ্জলির গাটা ছমছম করতে লাগল। আগে কথা ছিল যে বড় ঘরে অঞ্জলি ছেলে মেয়ে এবং বোনকে নিয়ে শোবে, বিজয় থাকবে পাশের ঘরে, ঝি শোবে নিচে। কিন্তু তরুর মার মুখের চেহারা দেখে তাকেই পাশের ঘরে শোবার ব্যবস্থা করা হলো। বিজয় বড় ঘরের মেঝেতে শুলো আলাদা বিছানা করে। কিন্তু এরপর 2 দিন কাটল নিরুপদ্রবে। বিজয় খেপাতে শুরু করলে মিনুকে, ওটা তোমার অলস মস্তিষ্কের কল্পনা মিনাবতী। তরুর মা যেমন দিনে দুপুরে ভূত দেখে, তুমি আবার সেই কথা শুনে ভাবলে বুঝি তুমিও দেখছো। ওইটে ইনফ্লুয়েন্স করলে আর কি তোমাকে। আপনার যেমন কথা। মিনু ঝংকার দিয়ে ওঠে, সন্ধ্যাবেলা বুঝি স্বপ্ন দেখে কেউ? স্বপ্ন নয়, কল্পনা। তুমুল কৃত্রিম কলহে জমে ওঠে শালী ভগ্নিপতির মধ্যে। বুধবার দিন কিন্তু আবার দেখা গেল তাকে। এবার দেখলেন খোদ কর্তাই। কি একটা উপলক্ষে অফিস সেদিন বন্ধ ছিল। টানা একটা দিবানিদ্রা দিয়ে বেলা 4টে নাগাদ বিজয় ছাদে উঠে পায়চারি করছিল। খোকন তার মামার বাড়ি গেছে সকালে, খুকি তখনও ঘুমোচ্ছে। মিনু, অঞ্জলি, তরুর মা নিচে রান্নাঘরে চায়ের জল চাপিয়ে 2 বোনে বসে গল্প করছে। তরুর মা কলতলায় বাসন মাজছে। সমস্ত দোতলাটা নির্জন ও নিস্তব্ধ। ছাদের একটা কোণ থেকে নিচের ঘরের বড় বিছানাটা দেখা যায়। পায়চারি করতে করতে হঠাৎ সেই কোণে এসে থমকে দাঁড়িয়ে যায় বিজয়। ঠিক সেই দিকে চায়নি সে। চোখের পাশে দৃষ্টির যে আবছায়া থাকে একটা, তাতেই মনে হলো যেন ঘরে নড়ছে কি একটা নিয়মিতভাবে। তখন ভালো করে তাকিয়ে দেখল সে, একটা বছর সাতেকের ছেলে খাটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমন্ত খুকিকে হাওয়া করছে। দিব্যি ফুটফুটে ছেলে, পরনে হাফ প্যান্ট, খালি গা, এক দৃষ্টে চেয়ে আছে সে খুকির দিকে। চোখের দৃষ্টিতে অগ্রজের সস্নেহ, অথচ সকৌতুক ভাবটি ফুটে উঠেছে। ভালো করে তখনও এর পরিপূর্ণ অর্থটা মাথায় যায়নি। বিজয় কয়েক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপরই সব ইতিহাসটা মনে পড়ায় ছেলেটিকে অতর্কিতে গিয়ে ধরবে বলে পা টিপে টিপে যত দূর সম্ভব দ্রুত গতিতে নেমে এলো। নিচে নামতে বড় জোর ওর 2 মিনিট গেছে সব শুদ্ধ। কিন্তু কই, সে তো নেই। খুকি যেমন ঘুমোচ্ছিল তেমনি ঘুমোচ্ছে। তবে কি সেও স্বপ্ন দেখছিল, কিংবা কল্পনা? মিনুকে যা বলেছে তারও তাই। কিন্তু না, ওই তো পাখাখানা পড়ে আছে। ওটা সাধারণত দেয়ালের গায়ে পেরেকে আটকানো থাকে। তাহলে ছেলেটা গেল কোথায়? খাটের নিচে
উঁকি মেরে দেখলে বিজয় পাশের ঘর, ওপরের ছোট বাথরুমটাও কোথাও তো নেই। আবার ছাদে উঠল, যদি অন্য দিক দিয়ে উঠে গিয়ে থাকে তার অলক্ষ্যে। না, তাও তো নেই। দোর বন্ধ করে নেমে এসে দোতলাটা আবার ভালো করে দেখল। তারপর একতলায় নেমে সিঁড়িতে এলো। রান্নাঘরে ওরা বসে কাপে চা ঢালছে। তরুর মা বাসন ধুয়ে জমা করে রাখছে চৌবাচ্চার পারে। পাশের ঘর দুটোরই কপাটে শেকল তোলা, সদর দরজা বন্ধ। হ্যাঁ গো, তাকে দেখেছ কেউ? কাকে গো? ওর গলার আওয়াজে বিবর্ণ হয়ে অঞ্জলি বেরিয়ে আসে। মিনুর হাত কেঁপে খানিকটা চা মাটিতে পড়ে যায়। সংক্ষেপে বিজয় সব কথা খুলে বলে। অঞ্জলির সবটা ভালো করে শুনবার আগেই ছুটে গিয়ে খুকিকে বুকে তুলে নিল। তারপর সবাই মিলে বাড়িটা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র নেই। তরুর মা তখন ঠকঠক করে কাঁপছে, ওর গলায় কান্নার সুর। কি হবে বাবু, আমি আর ওপরে যেতে পারবো নি। অঞ্জলি তাকে ধমক দিয়ে ওঠে। কেন, কি হয়েছে কি? এই তো 3 দিন এসেছিস, সে তোদের ভয় দেখিয়েছে না কোনো অনিষ্ট করেছে? তরুর মা তখন যেন একটু প্রকৃতিস্থ হল। তা বটে বাপু, তা ঠিক কথা। কই, ভয় ডর তো কাউকে দেখায়নি। অঞ্জলি বিজয়কে বলে, এই জন্য বোধহয় বাড়িওয়ালার এত সাধুতা, তাই ভাড়া এত কম। তুমি এক কাজ করো, পাড়ায় 2-1 জনের সঙ্গে দেখা করো, জানো ভালো করে ব্যাপারটা কি। বিজয়ের কথাটা মনে লাগলো। ছুটিটা পায়ে গলিয়ে সে তখনই বেরিয়ে পড়ল রাস্তায়। পাশেই থাকেন এক রিটায়ার সাব জজ। তিনি তখন বাইরে ডকে বসে সকালের খবরের কাগজটা পড়ছেন। বিজয় নমস্কার করে পাশে গিয়ে বসতে তিনি মুখ না তুলেই বললেন, দেখা দিয়েছে বুঝি? ভালো রকম বুঝতে না পেরে বিজয় বললে, আগে। কাগজখানা নামিয়ে রেখে এবার ওর দিকে চাইলেন ভালো করে সাব জজ বাবু। বলছি, সেই ছেলেটাকে দেখেছেন তো? তাই তো এসেছেন? সাধারণত এত দেরি হয় না, বাড়িতে আসার পরের দিনই ছুটে আসে সবাই। একটু হাসলেন তিনি, বিদ্রূপ ও করুণা মাখানো হাসি। বিজয় বলে, দেখেছি আমরা আসবার আগেই, তবে আপনাদের কাছে খবরটা নিতে আসবার ঠিক অবসর পাইনি। ইচ্ছে করেই একটু খোঁচা দেয় বিজয়। অ, দেখেছেন আগেই? আপনাদের সাহস আছে তো? একটু ক্ষুণ্ণই হন ভদ্রলোক। মজা এই, আপনারা একবারও ভেবে দেখেন না যে চারিদিকে যখন বাড়ির আকাল, তখন এত সস্তায় বাড়ি দেয় সে কি করে? আগে কেউ আসে না আমাদের কাছে, তখন মনেই পড়ে না পাড়ায় এতগুলো লোক আছে। আসেন ঠকে, ঘাকে, ভয়ে ফ্যাকাশে হয়ে ছুটতে ছুটতে। কত তো দেখলুম 3 দিনও কেউ থাকতে পারে না, আবার সেই পুরনো আস্তানাতেই ভাড়া বেশি দিয়ে ছুটে যেতে হয়। ক্লান্ত হয়েই যেন থামেন তিনি। বিজয় মনে মনে তৎক্ষণাৎ অসহিষ্ণু হয়ে উঠেছে। সে সেটা গোপন না করেই বললে, কিন্তু আসল ব্যাপারটা কি? ভূত, আবার কি? ভূত? হ্যাঁ মশাই, ভূত। তবে বলি শুনুন। এই বলে তিনি কাহিনীটা খুলে বললেন। বছর 5 আগে একটি ভদ্রলোক এই ঘরটি ভাড়া নেন। আগে খুব বড় জমিদার ছিলেন তিনি। নানা বদখেয়ালিতে যথাসর্বস্ব উড়িয়ে দিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলেন। এখানে আসার পরই ওর স্ত্রীর কি ভারী ব্যারাম হয়। ডাক্তার ফাক্তার ডাকেননি, ভুগে ভুগে তিনি মারা গেলেন। নিয়ে দিয়ে রইল ওই ছেলে।
দিন কতক ঝি রেখেছিলেন, সেই রেঁধে দিত, অন্য কাজও করত, কিন্তু সে মাইনে পায় না, কতদিন থাকবে? তাছাড়া রান্না খাওয়ারও জিনিস থাকতো না অর্ধেক দিন। তখন কর্তা নিজেই একবেলা রান্না ধরলেন। বিকেলের জন্য কোনো দিন সেই ভাতই থাকতো, কোনো দিন বা মানে যেদিন পয়সা করে জুটত সেদিন হোটেল থেকে মাংস রুটি কিনে আনতেন। প্রায় মদে ভূত হয়ে ফিরতেন। ছেলেটাকে ঠেঙাতেন বেদম, আবার নেশা ছুটে গেলে খুব আদরও করতেন। 6টা হয়ে মরে গিয়েছিল ওই এক ছেলে, শিবরাত্রির সলতে। উপার্জনের মধ্যে ছিল শুনেছি জুয়া খেলা। যেদিন কিছু মিলত সেদিনই মদের মাত্রা বেশি। যেদিন হেরে যেতেন সেদিন চুপচাপ। ছোট ছেলে একাই থাকতো বাড়িতে, উনি ধরে চাবি লাগিয়ে বেরিয়ে যেতেন। আমাদের সঙ্গে কোনো দিন আলাপ পর্যন্ত করেননি। তবু আমি একদিন মশাই উপযাজক হয়ে বললুম, আমাদের কাছে রেখে যান না কেন ছেলেটাকে? সারাদিন তবু খেলাধুলা করতে পারে। আমার এক পাল নাতি নাতনি রয়েছে। ও হরি, মুখের উপর বললে কিনা ধন্যবাদ, দরকার নেই কিছু। যত সব বদ ছেলে আপনাদের বাড়িতে, অত মিশলে ছেলে বিগড়ে যাবে। সেই থেকে আর কথা কইনি ওর সঙ্গে, ঘেন্না হতো। অত অভদ্র ছোট লোককে কি বলবো? ওর ছাগল ও যেদিকে পারে কাটুক। তারপর একদিন দেখি দিনেও তালা ঝুলছে। পর পর 3 দিন এমনি গেল। মনে করলুম বাড়িওয়ালা খুব তাগাদা করছে, তাই সরে পড়েছে কোথাও বাপ বেটায়। দিন রাত্রি তো পাওনাদাররা আসতো। একদিন বাড়িওয়ালা এলেন, বললেন, জানেন কিছু খবর? বললুম, না মশাই, কিছুই জানি না। তবে হ্যাঁ, আমার স্ত্রী একদিন বলেছিল ছেলেটাকে ওর মধ্যে পুরে রেখে যায়নি তো, মাতালের কাণ্ড। আমি উড়িয়ে দিলাম, দূর, তাই কখনো পারে, হাজার হোক বাপ। তবু কান পেতে শুনতুম, কোনো শব্দই হতো না। 4 দিন পরে লোকটা ফিরল একটা রিকশা করে। খুব রোগা হয়ে গিয়েছে, চক্ষু কোটরগত, হাত পা কাঁপছে। আমি তখন এই রকেই বসে। গাড়ি থেকে নেমে কোনো মতে দরজার তালা খুলল। তারপর হঠাৎ জিজ্ঞাসা করল, আজ তারিখ কত বলতে পারেন? আমি তারিখ বললুম। তখন বললে, আমি কতদিন আসিনি বলুন তো? তা 4-5 দিন হবে। তখনই চিৎকার করে কেঁদে উঠল, আমার খোকা! বলতে বলতে সাব জজবাবুর চোখে জল এসে গিয়েছিল। চশমা খুলে কোঁচার খুঁটে চোখ মুছলেন। বিজয় রুদ্ধশ্বাসে প্রশ্ন করলে, তারপর? আমি তো অবাক। খোকা ওর মধ্যে ছিল নাকি? চলুন চলুন, কি সর্বনাশ! ভেতরে গিয়ে দেখি ঠিক তাই, বিছানায় শুয়ে পড়ে আছে। তখনও প্রাণটা ধুকধুক করছে। তবে সে যে বেশিক্ষণ নয় তা দেখেই বুঝলুম। ঘরে খাবার মতো একটা জিনিসও ছিল না। তার উপর ছেলেটা নাকি কিছুদিন ধরেই ভুগছে। এই 5 দিনের উপবাসে একেবারে শেষ হয়ে এসেছে। কি লক্ষ্মী ছেলে মশাই, একটু আওয়াজও করেনি, কাঁদেনি, কাটেনি, কিছু নয়। বরং ওর বাবা যখন এসে চিৎকার করে ডাকলে, খোকন রে বলে, একবার একটু চোখ চেয়ে হাসল। আমি গেলুম ছুটে ডাক্তার ডাকতে, কিন্তু ডাক্তার কি করবে আর? সন্ধেবেলায় ছেলেটা মরে গেল। তারপর বাপটা 3 দিন ছিল পড়ে। খুঁচিয়ে খুঁচিয়ে যা জানলুম, ওই জুয়ার আড্ডায় সেদিন বুঝি অনেক টাকা জিতেছিল। যে বেশি হেরেছিল সে ওর টাকাটা কেড়ে নেওয়ার মতলবে মদের সঙ্গে ধূত্রর রস মিশিয়ে খাইয়ে দেয়। তাতেই 3-4 দিন ওর কোনো হুঁশ ছিল না। তারাও টাকা কুড়ি নিয়ে সরে পড়েছে।
এদিকে এই কাণ্ড। 3 দিন লোকটাও মুখে জল দিলে না। আবার একটা নরহত্যা হয় দেখে আমরা একদিন জোর করে তাকে ভাত খাওয়ালুম। খেয়ে এখানেই পড়ে ঘুমোলো। তারপর সন্ধেবেলা উধাও, আর ফেরেনি। বেঁচে আছে কি মরে গেছে তা জানি না। বাড়িওয়ালা পুলিশ কেস করে তালা ভাঙিয়ে মালপত্র ফেলে দিয়ে বাড়ি চুনকাম করিয়ে দিয়ে নিশ্চিন্ত। কিন্তু তারপর আর ভাড়া হয় না। যে আসে সেই ছেলেটিকে দেখে, কারোর কোনো অনিষ্ট করেনি কখনো। তবু ভূত দেখে কি আর থাকে বলুন? বিজয় ফিরে এসে আনুপূর্বিক সব কাহিনীটা খুলে বলল অঞ্জলির কাছে। মিনু তো কেঁদেই ফেললে। অঞ্জলিরও চক্ষু সজল হয়ে উঠল। আহা বাছা রে। বিজয় একটু চুপ করে থেকে বলল, তাহলে এখন কি করা যায়? আবার সেই পুরনো বাড়ি? অঞ্জলি উপস্থিত সকলকে বিস্মিত করে বললে, কি আর করব, আমি এখানেই থাকব। সে তো আমাদের কোনো অনিষ্ট করছে না। আত্মা একা থেকে হাঁপিয়ে ওঠে, তাই আসে। আমার কোনো ভয় নেই। তরুর মা বললে, তাই বলে ভূতের সঙ্গে থাকবো? এই তো 3 দিন রইলি, কি করেছে সে তোর? অত ভয় হয় রামকবচ নিগে যা। না না, সে কথা কি বলেছি? আমি কি আমার লেগে বলেছি? ছেলেমেয়েগুলো রয়েছে। অপ্রতিভভাবে বলে সে। তা থাক, ওদের সে ভালোবাসে। নইলে খুকির গরম হচ্ছে দেখে সে বাতাস করবে কেন? কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে সেদিন থেকেই সে এই বাড়ি ছেড়ে দিলে একেবারে। আর কোনো দিন কখনো কেউ তাকে দেখতে পায়নি। অঞ্জলি বরং দুঃখই করে। আহারে, আমি দেখতে পেলুম না একবারও। তোমরা সবাই দেখে নিলে। বিজয় বলে, সে বেচারিকে সবাই ভয় করছে। তোমার মতো ভালোবাসেনি কেউ। ওই ভালোবাসাটুকুর জন্যই তার তৃষিত আত্মা মুক্তি পাচ্ছিল না বোধহয়। এবার সে স্বর্গে চলে গেছে। অঞ্জলি ছলছল চোখে বলে, তা হোক। এবার মহালয়ায় আমি তার নামে 3টি বামুন খাইয়ে দেব। মিনু বলে, মাঝখান থেকে আপনি কিন্তু সস্তায় একটা বাড়ি পেয়ে গেলেন জামাইবাবু। তা বটে। বিজয়ও হাসে। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প সস্তার বাড়ি। গল্পটি আপনাদের কেমন লাগলো, বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো, কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।